আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা বলছে ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে, জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে। এখন তারেক রহমান বোঝেন যে এই যে তার লন্ডন বাস দলকে এমন বেকায়দায় ফেলেছে যে এই বেকায়দা পরিস্থিতিতে দাঁড়িপাল্লা যে সারা বাংলাদেশে একদিকে নির্বাচনী জোয়ার সৃষ্টি করছে, অন্যদিকে বলে বেড়াচ্ছে যে শুধুমাত্র তারাই, তাদের নেতৃত্বই মাতৃভূমির কল্যাণে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে, এ কথাটা হয়তো ঠিক বেঠিক বলে উড়িয়ে দেওয়া যাবে না। এবং ভোটারদের মনে এটা যে একটা বড় প্রভাব ফেলবে এই সময়ে এসে, সেটা বুঝতেও তারেক রহমানের কোনো অসুবিধা হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে না ফিরে শেষ পর্যন্ত আবারও তার ভার্চুয়াল দুনিয়ায় ফিরে গেছেন এবং দলের বিভিন্ন সভা সমাবেশে ভার্চুয়ালি বক্তৃতা দিচ্ছেন, তখন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এমনকি নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি পর্যন্ত জনসভায় সরাসরি বলছেন যে কেউ কেউ সরাসরি বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রিত্ব পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় থাকায় শেষ পর্যন্ত দেশে আসার সাহস করছেন না। মানে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইংল্যান্ডের নিরাপদ জীবন ছেড়ে তিনি দেশে আসতে রাজি হচ্ছেন না, কারণ ইংল্যান্ড ছেড়ে এসে যদি তিনি প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে দুকুলি হারাবেন। এরকম প্রচারণা যখন সরাসরি তারেক রহমানকে লক্ষ্য করেই হচ্ছে, তখন ভার্চুয়াল দুনিয়ায় ফিরে গিয়ে তারেক রহমান এখন এই প্রথম, আমি বলবো, আমি নিয়মিত তার বক্তব্যগুলো শুনি, বক্তব্যগুলো লক্ষ্য করি, তিনি প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর বিষয়ে খুবই গুরুতর সব অভিযোগ তুলে ধরেছেন এবং কড়া সব মন্তব্য করেছেন। এখন এসব কড়া মন্তব্য করে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী জোয়ারের তুঙ্গে থাকা জামায়াতে ইসলামীকে এসব বক্তব্যে দূর দেশে বসে শায়েস্তা করতে পারবেন কিনা সেটা অন্য প্রসঙ্গ, সে আলাপ নিশ্চয়ই করতে হবে। কিন্তু এই যে তারেক রহমান 1971-এ জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে এমন সব কড়া কথা বলে বসলেন জামায়াতে ইসলামী সম্পর্কে প্রথমবারের মতো, যেটা আগে কখনো তার মুখে শোনা যায়নি, সেটা তো নিশ্চয়ই তাৎপর্যপূর্ণই বটে। তারেক রহমান বক্তব্যের শুরুতেই পরিষ্কার করেছেন তার অভিমানের কারণ। তিনি বলেছেন একটা দল বা একটা গোষ্ঠী বারবার বলছে যে অমুককে দেখেছেন এবার অমুককে ভোট দেন। তারেক রহমানের বক্তব্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো জামায়াতে ইসলামীকে সরাসরি নাম উচ্চারণ করেন না। তিনি আওয়ামী লীগের ক্ষেত্রে ব্যবহার করেন পলাতক, স্বৈরাচার, আর জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সাধারণভাবে একটি গোষ্ঠী বলেই আলাপটা সারতে চান। আজকেও তিনি সেই প্রথা থেকে বেরিয়ে আসেননি বটে, কিন্তু পত্র পত্রিকা সংবাদ মাধ্যম কারো বুঝতে বাকি থাকেনি যে তিনি কাদের দিকে আঙুল তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে, এবার অমুককে, জামায়াতে ইসলামীকে দেখুন। এই অমুককে দেশের মানুষ 1971 সালে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে। শুধু এইটুকু বলেই তারেক রহমান থেমে যান নাই। তিনি বলেন, যাদেরকে কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, মানে জামায়াতে ইসলামীর বরাবরের প্রচারণার একটা মূল স্লোগান হচ্ছে যে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, মানে একই রকম বিষাক্ত নৌকা ধানের শীষ দুটোই। কাজেই লোকে যাতে দাঁড়িপাল্লাকে এবার পরখ করে দেখে, দাঁড়িপাল্লার রাজনীতির দিকে ঘেঁষে, সেই দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলছেন তাদেরকে দেশের মানুষ 71 সালে দেখেছে। লক্ষ লক্ষ মানুষ শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। মানে তারেক রহমানের মুখে লক্ষ লক্ষ মানুষ হত্যা,
মা বোনদের ইজ্জত লুটের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত, এমন বক্তব্য কখনো এর আগে শোনা যায়নি। খালেদা জিয়া কখনো এ ধরনের মন্তব্য করেন নাই, কারণ খালেদা জিয়া জামায়াতে ইসলামীর জোটবদ্ধ সরকার গঠিত হয়েছিল, তারা দীর্ঘ সময়ের আন্দোলনে ছিলেন একসাথে, এবং 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠিত হয়েছিল। এবং তারেক রহমান যেসব অপরাধের দিকে ইঙ্গিত করলেন বা সরাসরি বললেন, হত্যা এবং ইজ্জত লুট ধর্ষণ, এসব ঘটনাকেই যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে যখন আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর এই যে নেতৃবৃন্দ তাদের সহকর্মীদের বিচার হচ্ছিল, যে সহকর্মীদের কথা তারেক রহমান উল্লেখ করছেন, তখন কিন্তু বিএনপি সহ বিএনপি নেত্রী খালেদা জিয়া সরাসরি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাহলে তারেক রহমান কি মনে করেন এসব যুদ্ধাপরাধের বিচার হওয়া জরুরি? এদেরকে কি যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করলেন? অনেক রকম প্রশ্ন তার এই কড়া অবস্থান থেকে নিশ্চয় জামায়াতে ইসলামী এখন তাকে সেসব প্রশ্নের সম্মুখীন করবে। তারেক রহমান 1971 প্রসঙ্গে এখানেই কথা শেষ করলেও এর পরেও তিনি জামায়াতে ইসলামী প্রসঙ্গে খুব কড়া কিছু কথা বলেছেন ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে। তিনি বলেন যে একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছেন, নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। তারেক রহমান বলেন, দোজক বেহেশত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ, যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে, যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। এই সব কথা তারেক রহমান যে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন তাতে কোনো সন্দেহ নাই, কারণ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে বিএনপির নেতাদের বিভিন্ন জন কিন্তু এই অভিযোগ করে আসছিলেন বরাবর তাদের বক্তৃতায়, যে জান্নাতের টিকিট বিক্রি করে নির্বাচনে জিতে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তারা আসলে ধর্মের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু তারেক রহমানের মুখে এরকম বক্তব্য আগে শোনা যায় নাই। তারেক রহমান সম্ভবত এতটা নির্দয় বা এতটা রূঢ় হয়ে উঠেছেন তাদের সাবেক মিত্রদের বিষয়ে, কারণ তারা তারেক রহমানকে কোনো ছাড় দিচ্ছেন না। সরাসরি জামায়াতে ইসলামী একটা বড় ধরনের যে স্লোগান এখন শুরু করেছে, ওই নৌকা ধানের শীষ একই বিষ, এই স্লোগানেরও বাইরে তারা বলছে ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে, জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে। এখন তারেক রহমান বোঝেন যে এই যে তার লন্ডন বাস দলকে এমন বেকায়দায় ফেলেছে যে এই বেকায়দা পরিস্থিতিতে দাঁড়িপাল্লা যে সারা বাংলাদেশে একদিকে নির্বাচনী জোয়ার সৃষ্টি করছে, অন্যদিকে বলে বেড়াচ্ছে যে শুধুমাত্র তারাই, তাদের নেতৃত্বই মাতৃভূমির কল্যাণে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে, এ কথাটা হয়তো ঠিক বেঠিক বলে উড়িয়ে দেওয়া যাবে না। এবং ভোটারদের মনে এটা যে একটা বড় প্রভাব ফেলবে এই সময়ে এসে, সেটা বুঝতেও তারেক রহমানের কোনো অসুবিধা হচ্ছে না। সে কারণে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর 24 আগস্টের পর থেকেই, যিনি বিএনপির একরকমের আমি বলবো মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়ে উঠেছিলেন, যিনি ক্রমাগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিলেন, যিনি বলে আসছিলেন যে একটি দল বা গোষ্ঠী মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে দিতে চায়, কিংবা যিনি তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকা অবস্থাতেই বিভিন্ন সভা সমাবেশে বলেছেন যে আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না, 1971 সালে আপনারা হত্যা ধর্ষণ সহ কি কি করেছেন তা আমরা জানি। এসব করা কথা মির্জা ফখরুল বলছিলেন বটে, এবং সে কারণে অনেকে এমন কথাও ছড়ানোর চেষ্টা করছিলেন যে বিএনপির ভেতরেই মির্জা ফখরুলের এই অতি মুক্তিযুদ্ধ ঘেঁষা মন্তব্য নিয়ে একটা আপত্তি আছে।
এখন তারেক রহমান পরিষ্কার করে দিলেন যে শেষ পর্যন্ত জামায়াতকে ঘায়েল করতে তার কাছে এই মুক্তিযুদ্ধ অস্ত্রটিকেই সবচেয়ে মোক্ষম বলে মনে হচ্ছে। তবে তারেক রহমান তার ক্ষোভ প্রকাশ শুধুমাত্র এখানেই থামিয়েছেন তাই নয়, তিনি কঠিন একটা প্রশ্ন অবশ্য ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্দেশ্যে, যারা কিনা তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে প্রচারণা শুধু চালাচ্ছে তাই নয়, চাঁদা ওঠে পল্টনে, সেই চাঁদা যায় লন্ডনে, এই সব স্লোগান একেবারে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এই সাবেক মিত্র জামায়াতে ইসলামী সহ দলগুলো গত কয়েক মাসে। তারেক রহমান এখন তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যেই দলটি বারবার দুর্নীতির বিষয়ে বিএনপিকে প্রশ্নের সম্মুখীন করে, তারা ভুলে যায় যে তাদের দলের দুজন সিনিয়র মানুষও 2001 সালে বিএনপি জামাত জোট সরকারে ছিল। দুজনেই সিনিয়র মানুষ, দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন। তারা গত হয়েছেন, কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয়। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতে চাই, সেই দুজন ব্যক্তি বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত থাকা দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে। এক, তাদের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল। খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল। তার মানে এখন তারেক রহমান যুক্তিসঙ্গতভাবে ভোটারদের মনে করাতে চাইছেন যে এই যে জামায়াতে ইসলামীর শাসন কেউ কখনো দেখে নাই, তারা একেবারে এক ভিন্ন ধারার সৎ দুর্নীতিমুক্ত শাসন তৈরি করবেন। সেই বিষয়ে প্রশ্ন তুলে তারেক রহমান মনে করাচ্ছে জামায়াতে ইসলামীর দুজন সিনিয়র মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে সরকারে, এবং তারা যদি বিএনপি সরকারকে, খালেদা জিয়া সরকারকে দুর্নীতিগ্রস্ত মনে করতেন, তাহলে নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত সেই সরকারে থাকতেন না। তারেক রহমানের এসব কথা থেকে পরিষ্কার যে বিএনপির ভেতরে, তারেক রহমান লন্ডনে থেকে যেতে হওয়ায় এবং অন্যদিকে সারা বাংলাদেশে জোটবদ্ধ হয়ে সমমনা 8 দলের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী যেসব বিভাগীয় সমাবেশ করে বেড়াচ্ছে, তারা যেভাবে ভোটের মাঠে কৌশলে এবং জনসমাবেশে সমাগমে এক রকমের উৎসাহ উদ্দীপনার তুঙ্গে নিয়ে গেছে তাদের নির্বাচনী প্রচারণা, বিএনপিকে, তারেক রহমানকে জামায়াতে ইসলামীকে কোণঠাসা করতে নানা রকম যুক্তি খুঁজে বের করতে এক রকমের বাধ্য হতে হচ্ছে। বিএনপি আসলে সম্ভবত একটু ঠিক কি করবে বুঝতে পারছে না এই মুহূর্তে। একদিকে যেমন ভাবছে 1971-এর ছায়াতলে আশ্রয় নিয়ে এবং আওয়ামী লীগের ভোটারদেরকেও ভোটে টেনে তারা জামায়াতে ইসলামীর চেয়ে একটা শক্ত অবস্থানে যাবে, অন্যদিকে তারা ভুলতে বসেছে যে নেতৃত্বের জায়গায় এতটা অশক্ত অবস্থানে থেকে হঠাৎ করে ব্যাপক অবস্থান পরিবর্তন, সেটা হোক মুক্তিযুদ্ধের বিষয়ে কিংবা অন্য যে কোনো বিষয়ে, সেটা সম্ভবত তাদেরকে খুব বেশি সহায়তা করবে না। খালেদা জিয়া রোগশয্যায় এখনো অসুস্থ, তারেক রহমান ফেরেন নাই। এ অবস্থায় বিএনপিকে একটা ঐক্যবদ্ধ করে উৎসাহ উদ্দীপনার তুঙ্গে নিয়ে গিয়ে আসলে নির্বাচনী প্রচারণাতে জামায়াতে ইসলামীর চেয়ে আরো জোরদার করে তোলা, দুর্দমনীয় করে তোলাই এখন লন্ডনে বসে হলেও তারেক রহমানের প্রধান কাজ। তারেক রহমান সেজন্যই বোধহয় কিছু যুক্তি, কিছু অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার নেতা কর্মীদের হাতে তুলে দিলেন, যাতে সেগুলো ব্যবহার করে তারা জামায়াতকে কোণঠাসা করবার চেষ্টা চালিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। শহীদ বুদ্ধিজীবী দিবসে মানচিত্র পরিবারের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানদের প্রতি অতল শ্রদ্ধা। দেশ যখন 12ই ফেব্রুয়ারি একটা জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট গভীর একটা অস্থিরতার মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, এই মন্তব্যটি আমার নয়, ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য স্টেটসম্যানের একটি সম্পাদকীয় মন্তব্য। ভারতের অনেক গণমাধ্যম নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে, বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক গুজব রটছে, এগুলোর কিছুটা হলেও সত্য। কিন্তু স্টেটসম্যানের মতন পত্রিকায় যখন বাংলাদেশকে নিয়ে সম্পাদকীয় লেখা হয়, এর গুরুত্ব যেমন
হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ঠিক একইভাবে ভারতের সব গণমাধ্যমের যে চরিত্র নিশ্চয়ই তা এক নয়। স্টেটসম্যানের এই সম্পাদকীয়তে বলা হচ্ছে, কেন্দ্রীয়ভাবে বর্তমানে বাংলাদেশ এক ধরনের অস্বাভাবিকতার মুখোমুখি। ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে, আর ক্রমবর্ধমান মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এইটুকু কথার মধ্য দিয়ে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা নৈর্ব্যক্তিক এবং কতটা নিরপেক্ষতার সঙ্গে এই সম্পাদকীয়টি লেখা হয়েছে। বিএনপি প্রসঙ্গে এখানে বলা হচ্ছে, আমি শুধু স্টেটসম্যানে যা লেখা হয়েছে সেগুলোই বেশিরভাগ তুলে ধরছি আপনাদের সামনে। আমার নিজের ব্যাখ্যার খুব একটা প্রয়োজন নেই। এটুকু শেয়ার করলেই আমাদের মনে হয় বোঝাটা অনেকখানি সহজসাধ্য যে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। এখানে বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 2 দশক ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে। তার দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও নিরাপত্তাজনিত বাধাগুলো অনেকটাই দূর হয়েছে। আগামী 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন বলে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু তার এই ফেরাটা আসলে কতটা সহজ, তেমন একটা প্রশ্ন মোটামুটি ইঙ্গিত করা হয়েছে। এবং সেই জায়গা থেকে জামাতে ইসলামী প্রসঙ্গে বলা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি ইসলামপন্থী দলগুলোর জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছে, বিশেষ করে জামাতে ইসলামের জন্য। এটা তো আমরা সবাই জানি। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থবিরতাকে কাজে লাগিয়ে নিজেদের দৃঢ় ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা। এর মাধ্যমে তারা এমন এক বয়ান তৈরি করছে যা দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ সহ প্রতিষ্ঠিত ঐতিহাসিক বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে তারা মধ্যপন্থী রাজনীতির প্রতি জন আস্থা দুর্বল করার চেষ্টা করছে। এতে কেবল রাজনৈতিক নয়, বরং দেশের নৈতিক ও আদর্শিক ভিত্তিকেও আঘাত করা হচ্ছে। জামাতের বর্তমান যে রাজনৈতিক বয়ান সেটি সম্বন্ধে আমরা জানি। একদিকে জামাত বোঝানোর চেষ্টা করছে যে তারা মোটামুটি ধর্ম নিরপেক্ষতার পথে আছে, দেশের অন্যান্য যে ধর্মীয় সম্প্রদায় তাদের স্বাধীনতা তারা বিশ্বাসী, এই জন্য হিন্দু ব্যক্তিকে তারা নির্বাচনে প্রার্থী করে, খুলনার একটি আসন থেকে করা হয়েছে। এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে, যেমন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা, তাকে দলে ভেরালো। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি প্রবলভাবে আস্থাশীল। আবার উল্টো দিকে তো আমরা নানান ধরনের বক্তব্য শুনছি, তাই না? কীভাবে নোংরা বক্তব্য দেওয়া হচ্ছে 71কে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধ 71 প্রজন্মকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তো প্রশ্নবিদ্ধ হবে না, কিন্তু তারা সেই কাজটি করছে। এবং সেই জায়গা থেকে জামাত যে একটা জটিল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি ইঙ্গিত করা হয়েছে এখানে। এবং আওয়ামী লীগ সম্পর্কে যা বলা হয়েছে তা হচ্ছে যে এই যে একটা টালমাটাল অবস্থা, সেই একই সময়ে কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা আওয়ামী লীগও তার বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে। আমি বলছিলাম যে কতটা নৈর্ব্যক্তিকভাবে, কতটা নিরপেক্ষভাবে এই সম্পাদকীয়টি লেখা হয়েছে স্টেটসম্যানে, সেটি নিশ্চয়ই প্রতিটি লাইন শুনে বোঝা যাচ্ছে। বলা হচ্ছে যে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাসনী এবং জনগণের ক্ষোভ ও অসন্তোষের সঙ্গে যথাযথভাবে মোকাবেলা করতে না পারায় বর্তমান রাজনৈতিক প্রতিযোগিতায় দলটি প্রায় প্রান্তিক হয়ে পড়েছে। উল্লেখ্য, বাংলাদেশ এর মধ্যে এই দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কতটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার যে নেতাকর্মীরা কারাগারে রয়েছেন তাদের কতটুকু খোঁজ খবর নেওয়া হচ্ছে, আওয়ামী লীগ কতটা সুকৌশলে সামনের দিকে এগোচ্ছে সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সেটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং বলা হচ্ছে যে এই শূন্যতা কেবল দলীয় দ্বন্দ্বের বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্র দখলের লড়াই।
যে কেন্দ্র ঐতিহাসিকভাবে উদার গণতান্ত্রিক ও প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করেছে। এই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করছে নতুন রাজনৈতিক দলের উত্থান, যারা মধ্যপন্থী উদার রাজনৈতিক জায়গা দখলের চেষ্টা করছে। একের পর এক সংগঠনের আত্মপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং তারা সেই বক্তব্যগুলোই হাজির করার চেষ্টা করা হচ্ছে। জানে বাংলাদেশের মানুষের চরিত্রের মূল জায়গাটি কোথায়, তারা কতটা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থাশীল, এবং সেইটি শেষমেশ এসে লুফে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু তাদের আবার মূল যে চরিত্র সেটিও মানুষের সামনে ফুটে উঠছে। এই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে এই নতুন দলগুলো বিএনপির সম্ভাব্য সমর্থনে ভাগ বসাতে চাইছে, আর ভাসমান ভোটাররা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা নেতৃত্বের দৃশ্যমান উপস্থিতি, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা ও আদর্শিক স্পষ্টতার মতো বিষয়গুলো বিবেচনা করছে একটি অত্যন্ত মেরুকৃত পরিবেশে। যেহেতু বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ চলছে, ভাসমান ভোটারদের সম্বন্ধে আরও বলা হচ্ছে যে বিশেষ করে সেই ভাসমান ভোটাররা যারা ইসলামপন্থী প্রভাব নিয়ে শঙ্কিত, আবার প্রচলিত দলীয় রাজনীতির প্রতিও সন্দিহান। খুবই যৌক্তিক কথা, খুবই যৌক্তিক প্রসঙ্গ। এদেশে মানুষ তো আওয়ামী শাসন দেখেছে, এদেশে মানুষ বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে। তারা প্রচলিত ধারা নিয়ে তো অবশ্যই অনেক ধরনের প্রশ্নের মধ্যে আছে। আবার কথিত ইসলামপন্থী দলগুলোর যে উত্থান, যেখানে প্রায় অর্ধশত মাজার এর মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, ধর্মের অবমাননা করা হয়েছে, এই অভিযোগে চারিদিকে একটা উন্মাদনা, ওয়াজ মাহফিলের মতন জায়গাতে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা, দেশের হাজার বছরের যে প্রবাহমান সংস্কৃতি তার উপরে আঘাত করা, এগুলো তো মানুষ দেখছে। সেই জায়গা থেকে তো অবশ্যই মানুষ আতঙ্কিত, শঙ্কিত। সেই বিষয়গুলোই খুব সংক্ষেপে স্টেটসম্যান তুলে এনেছে এবং বলা হচ্ছে যে এর প্রভাব কেবল বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ নয়। রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায়, তবে আমি এখানে একটু সবসময় দ্বিমত পোষণ করি যে সরাসরি ইসলামপন্থী রাজনৈতিক দল বলা হয়, আমি এটির সঙ্গে একমত নই। বলি কথিত ইসলামপন্থী দল। যাই হোক, রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায়, তবে তা আঞ্চলিক স্থিতিশীলতা, সীমান্ত পারের সহযোগিতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আর অন্যদিকে বিএনপি যদি নিজেদের অবস্থান সফলভাবে পুনর্গঠন করতে পারে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা বহুত্ববাদকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মানদণ্ডকে আরও সংহত করতে পারে। আমরা তো বিএনপি সম্পর্কে জানি যে তারা নিজেদের যে আদর্শটি সেটি শক্তভাবে ধরে রাখতে পারছে না। জাতীয়তাবাদী আদর্শ বা মুক্তিযুদ্ধ ভিত্তিক তাদের যে চেতনা, কখনো এপাশে কখনো ওপাশে, কখনো জামাতের সঙ্গে কখনো জামাতের বাইরে, ইসলামপন্থী দলগুলোকে কখনো কাছে টানে, মানে কথিত ইসলামপন্থী দলগুলোকে কখনো দূরে ঠেলে। আসলে বিএনপির চরিত্র নিজেরাই স্থির করতে পারছে না, এটি চরম সত্য কথা। কিন্তু যদি সত্যিই পারত, তবে অবশ্যই বাংলাদেশের রাজনীতি নতুন একটা চেহারা পেতে পারত। শেষে বলা হচ্ছে যে আগামী কয়েক মাস কেবল কে দেশ শাসন করবে বা মানুষ যে তা নির্ধারণ করবে, এগুলো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আগামী বহু বছরের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক গতিপথ ও সামাজিক সংহতির ভিত্তিও গড়ে দেবে। খুবই সংক্ষেপে স্টেটসম্যানের যে সম্পাদকীয় আমাদের সামনে উঠে এলো, তা নিশ্চয়ই অনেক গভীর পর্যালোচনার দাবি রাখে। ভালো থাকুন সবাই।